2 ঘন্টা আলোচনা হয়েছে গতকালকে। গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, সরকারি দল 1 ঘন্টা আলোচনা করেছেন। জেস্টার পলিটিক্স করা মাননীয় প্রধানমন্ত্রী তিনি গালে হাত দিয়ে পুরোটা সময় বসেছিলেন, টেবিল চাপড়েছেন, একটা শব্দ উচ্চারণ করেন নাই। আর এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী 30 মিনিট কথা বলেছেন। এখন আমরা নতুন সংবিধান বিশেষজ্ঞের জমানায় প্রবেশ করেছি, তিনি হচ্ছেন সালাউদ্দিন আহমদ। তিনি যা বলবেন তার মুখনিসৃত বাণী এখন বাংলাদেশের সংবিধান। পার্লামেন্টে দাঁড়িয়ে উনি বলে দিচ্ছেন সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন সংবিধান লঙ্ঘন করেছেন, উনি এটা বলে দিচ্ছেন, উনি রায় দিয়ে দিচ্ছেন। তো ভাই আপনি আদালত হন। বিএনপির 2/3 যে ব্যারাম, বাংলাদেশে 2/3 ক্ষমতা থাকলে, আসন থাকলে যে উপসর্গ দেখানো শুরু করে রাজনৈতিক দলগুলো, বিএনপি এখন সেগুলো দেখানো শুরু করেছে। কিন্তু এত আগে শুরু করবে, ক্ষমতায় আসার প্রথম দিন থেকেই, শপথ নেওয়ার সময় থেকেই তারা যে এই 2/3 দম্ভ দেখানো শুরু করেছেন। বিএনপিকে কোথায় নিয়ে যাবে? আমি আপনাদেরকে যে এই যে প্রধানমন্ত্রীর নির্বাক জেস্টার পলিটিক্স, তিনি নিজের পানি নিজে খান, হেঁটে হেঁটে যান, অমুককে সালাম দেন, তমুককে সালাম দেন, এটা কিন্তু আপনাদেরকে উদ্ধার করবেন না। এই ম্যাজিক অতি দ্রুত হাওয়াই মিঠাইয়ের মতো শেষ হয়ে যাবে। তারপর আপনারা কি করবেন? একজন কথা বলছেন 30 মিনিট, আর একজন নির্বাক চলচ্চিত্র। আর বিএনপি যে ভেলকি বাংলাদেশের জনগণকে দেখাতে চাচ্ছে, তাদের ধারণা হচ্ছে যে এটা কেউ বুঝতে পারছে না। কিন্তু কত দ্রুত এটা ব্যাকফায়ার করবে এটা সময়ই বলে দেবে। তখন এই আন্দালিব রহমান পার্থ থাকবে না। এই আন্দালিব রহমান পার্থ কিংবা ওই যে পেছনে বসা জুনায়েদ সাকি, যিনি সংবিধান সংস্কার পরিষদের সবচেয়ে বেশি ক্রেডিট নিতেন বাংলাদেশে, ওই যে আন্দালিব রহমান পার্থ যখন বললেন কোথায় পাইছেন এই সংবিধান সংস্কার পরিষদ, পেছনে মুখ থমথম করে বসা হচ্ছে জুনায়েদ সাকি। তো ভাই জুনায়েদ সাকিকে জিজ্ঞেস করেন কোথায় উনি পেয়েছিলেন। উনি তো এটার কৃতিত্ব নেন সবচেয়ে বেশি। এখন অবশ্য মুখে চুপ। আমাদেরকে নির্বাচনের আগে জুনায়েদ সাকি বলতেন, মানে সাকি ভাই, আমাদের প্রিয় সাকি ভাই, বিএনপির সাথে যে যাবো, আবার তো বের হয়ে আসার একটা রাস্তা তো রাখতে হবে। এখন আমি দেখি যে আপনি কোন দিক দিয়ে বের হয়ে আসেন, এটা আমরা দেখবো। প্রতিমন্ত্রী তো হয়ে গেছেন, আমাদেরকে বলছেন যে আসর সবাই একসাথে বিএনপির কাছে যাই, তারপর আবার বের হয়ে আসার একটা রাস্তা আমাদেরকে রাখতে হবে। এখন কোন ভাবে আপনি যান এই বিএনপির সাথে ছোট ইনু হয়ে কতদিন থাকতে পারেন? মন্ত্রীও তো বানায় নাই, প্রতিমন্ত্রী বানিয়েছে। ছোট মেনন হয়ে কতদিন থাকতে পারেন সেটা আমরাও দেখব। ট্রফি নিয়ে দৌড়াচ্ছে বিএনপি, এই হচ্ছে এখনকার পরিস্থিতি। মানে খেলায় গোল দিয়েছে। এর আগে একবার আপনি জানেন যে বিএনপির তৎকালীন মহাসচিব, এখনো মহাসচিব, স্থানীয় সরকার মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে আমরা মাঠ গুছিয়েছি, ছাত্ররা গোল দিয়েছে। তো পরে আমি বললাম যে আসলে ছাত্ররা গোল দিয়েছে এটা সত্য, এখন ট্রফি নিয়ে দৌড়াচ্ছেন আপনারা, এই হচ্ছে অবস্থা। এবং গতকালকে যেটা আমরা দেখতে পেলাম, আমাদের এই অঞ্চলের সর্বজন শ্রদ্ধেয় রাজনীতিবিদ শেরেবাংলা একে ফজলুল হক একবার পার্লামেন্টে বলেছিলেন কনস্টিটিউশনাল ড্রামা। তো গতকালকে আমরা আসলে একটা কনস্টিটিউশনাল ড্রামা দেখলাম। এই ড্রামায় একদিকে আছেন নির্বাক জেস্টার পলিটিক্স করা প্রধানমন্ত্রী, যিনি গালে হাত দিয়ে বসে থাকেন। 2 ঘন্টা আলোচনা হয়েছে গতকালকে জুলাই সনদ, গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ইত্যাদি প্রশ্নে। গতকালকে 2 ঘন্টা আলোচনা হয়েছে। সরকারি দল 1 ঘন্টা আলোচনা করেছেন। এবং আমাদের জেস্টার পলিটিক্স করা মাননীয় প্রধানমন্ত্রী তিনি গালে হাত দিয়ে পুরোটা সময় বসেছিলেন, টেবিল চাপড়েছেন, একটা শব্দ উচ্চারণ করেন নাই। আর এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী 30 মিনিট কথা বলেছেন। এটাই কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে ডিফাইন করে অনেকটা। আমরা যারা বুঝি, ওই যে বলে যে বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট। এখন কথাটা হচ্ছে যে এই যে আমাদেরকে ওনারা এখন গণভোটের প্রশ্নেরও চুলচেরা বিশ্লেষণ করছেন, আপনারা দেখতে পাচ্ছেন। ক্ষমতায় গেলে সবাই এরকম করে। এই গণভোটের পক্ষে ওনারা বলছেন যে এই প্রশ্ন পড়তে আমার তো 3.5 ঘন্টা লেগেছে, স্বরাষ্ট্রমন্ত্রী নাকি 3.5 ঘন্টা লেগেছে। তো প্রধানমন্ত্রী যখন নির্বাচনী ক্যাম্পেইনে বললেন যে আপনারা দয়া করে গণভোটে হ্যাঁ ভোট দেবেন, উনি কি না পড়ে গণভোটে হ্যাঁ ভোট দিয়েছিলেন? এবং এখন যে আপনারা 4টা প্রশ্নের কথা বলছেন, এবং এই যে আমাদের ব্যারিস্টার গতকালকে আন্দালিব রহমান পার্থ ভাই, সন্দেহ নাই উনি অত্যন্ত একজন সুবক্তা, কিন্তু ঠিকমতো কিন্তু আদেশ কিংবা ওই গণভোটের প্রশ্নটা উনি নিজেও পড়েন নাই। কিন্তু না পড়ে জনগণের এই যে রায় সেটাকে অবজ্ঞা করছেন। কেন? কারণ ওনাদের হাতে এখন পার্লামেন্ট আছে, ওনারা চাইলে এই কাজগুলো করতে পারেন। তো যখন আপনারা গণভোটের পক্ষে মতামত দিলেন, তখন কি আপনাদের এই সমস্ত প্রশ্ন মনে ছিল না? নভেম্বর মাসের 13 তারিখে আদেশ জারি হলো, সেখানে গণভোটের প্রশ্নটা ছিল। নির্বাচন হলো ফেব্রুয়ারি মাসের 12 তারিখে। 3 মাসে জনগণ এই প্রশ্ন পড়ে নাই, 3 মাসে জনগণ এটা সম্পর্কে একটা মতামত নিজের মধ্যে গ্রহণ করে নাই। কিন্তু ওনারা যে নির্বাচনের 5 দিন আগে ইশতেহার ঘোষণা করেছেন, এই ইশতেহার পরে নাকি জনগণ তাদেরকে ম্যান্ডেট দিয়েছে। আচ্ছা, কিসের ম্যান্ডেট দিয়েছে? ওই যে দেখবেন পার্লামেন্টে তারা আলোচনা করছেন 51% আর 70%। আপনারা মাছসন্যায়ের কথা জানেন যে বড় মাছ ছোট মাছকে গিলে খায়। এখন বাংলাদেশে কিন্তু আপনারা উল্টো দেখছেন, ছোট রায় বড় রায়কে গিলে খেতে চাচ্ছে, 51% 70%কে গিলে খেতে চাচ্ছে। এটাই গতকালকে পার্লামেন্টে আমরা দেখতে পেলাম। এবং ক্ষমতায় থাকলে সবারই আসলে মনে হয় যে বিরাট বড় বড় সংবিধান বিশেষজ্ঞ। একসময় সঞ্জিত সেনগুপ্ত ছিলেন বাংলাদেশের সবচেয়ে বড় সংবিধান বিশেষজ্ঞ, তোফায়েল আহমেদ ছিলেন বাংলাদেশের সংবিধান বিশেষজ্ঞ, এমনকি ওবায়দুল কাদের পর্যন্ত ছিলেন সংবিধান বিশেষজ্ঞ। এখন আমরা নতুন সংবিধান বিশেষজ্ঞের জমানায় প্রবেশ করেছি, তিনি হচ্ছেন সালাউদ্দিন আহমদ। তিনি যা বলবেন তার মুখনিসৃত বাণী এখন বাংলাদেশের সংবিধান। পার্লামেন্টে দাঁড়িয়ে উনি বলে দিচ্ছেন
সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন সংবিধান লঙ্ঘন করেছেন, উনি এটা বলে দিচ্ছেন, একজন ব্যক্তি, উনি রায় দিয়ে দিচ্ছেন। তো ভাই আপনি আদালত হন, উনারই এখন আদালত হওয়ার প্রয়োজন, মানে অবস্থা দৃশ্যে সেরকমই মনে হচ্ছে। মূল কথাটা হচ্ছে যে বিএনপি তার ইতিহাসে বারবার ধাক্কা খেয়েছে। বাংলাদেশের প্রত্যেকটা বড় বড় পরিবর্তনের বেনিফিশিয়ারি হয়েছে বিএনপি। আবার তাদের ইতিহাস আছে যে যখনই ক্ষমতা হস্তান্তরের মুহূর্ত আসে তারা কিন্তু খেই হারিয়ে ফেলে। 96 সালে আপনি দেখবেন তারা আসলে জোরপূর্বক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা তারা মানলো না, তারপর তারা 12 দিনের বেশি ক্ষমতায় থাকতে পারলো না, এরপর আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দিতে বাধ্য হলো। 2001-06 এসে আবারও তারা ওই যে বিচারপতির বয়স বাড়ানো, নিজেদের তত্ত্বাবধায়ক সরকারের নিজেদের লোক পাওয়ার জন্য বিচারপতির বয়স যে বাড়ালো, এবং তার ফলে ওই 14দশ সংশোধনীর ফলে আপনার এখানে লগি বৈঠা, আওয়ামী লীগ এখানে লাশের উপর নৃত্য করেছে, তাণ্ডব করেছে। এটার নাম দিয়েছে গণতন্ত্রের পুনরুদ্ধার। আর আওয়ামী লীগ আমলে বিএনপি যখন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে ওটার নাম কিন্তু ছিল জ্বালাও পোড়াও। বিএনপি এই সমস্ত ইতিহাস থেকে কিছুই শেখে নাই। এবং এরপরেও এই যে তারা এই 14দশ সংশোধনী করলো, লগি বইটা হলো, এবং তারপরে এই যে দীর্ঘ লম্বা ফ্যাসিবাদ, এইটার পরে বিএনপি যত তাদেরই একটা কাণ্ডের কারণে যে আপনার এত লম্বা সময় ক্ষমতার বাইরে থেকে ছিল, এখান থেকে কিন্তু তাদের কোনো শিক্ষা নাই। আজকে তারা যে মানে আমি বলবো যে চাতুরি রাজনীতিটা করছে, যে এখন দেখবেন তারা খুবই জুলাই সনদ তারা অক্ষরে অক্ষরে মানবেন। তো জুলাই সনদ যে আপনারা অক্ষরে অক্ষরে মানবেন, ওই নির্বাচনে 3.4% নমিনেশন দিলেন কেন নারীদেরকে? 5%-এর কথা ছিল। তো বুঝলাম জামায়াত ইসলামী কিংবা বিরোধী দল 5% দেয়নি, আপনারা দিয়েছেন, কোথায় অক্ষরে অক্ষরে মানলেন? আপনারা তো 5% দেন নাই, ইতিমধ্যেই তো ভায়োলেট করে বসে আছেন। আসলে তাদের জন্য জুলাই সনদটাও এখন হয়ে গেছে একটা পলিটিক্যাল অস্ত্র। এই অস্ত্র দিয়ে তারা কি করবে? গণভোটকে তারা গায়েব করে দিবে। আপনারা এটা এখন আর কিন্তু এই অভিযোগ করে লাভ নাই যে বিএনপি জুলাই সনদ মানবে না বা বিএনপি জুলাই সনদ মানতে চায় না। এটা বললেই তারা বলবে আমরা তো জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। কিন্তু তারা যেটা এখন যে খেলাটা তারা খেলতে চাচ্ছে সেটা হচ্ছে তারা গণভোট বাস্তবায়ন করবে না। গণভোটে 4টা প্রশ্ন জনগণ বুঝে না, গণভোটে এই প্রশ্ন তারা বুঝে না, এই কথাগুলো তারা এখন বলা শুরু করেছে। একটু মনে করে দেখেন, 1991 সালে যখন বেগম খালেদা জিয়া গণভোট দিলেন, সেখানে সংবিধানের 16টা অনুচ্ছেদের ব্যাপারে মতামত দিতে বলা হয়েছিল জনগণকে। তখন কি আপনাদের এই সমস্ত প্রশ্ন মনে ছিল না? তখন আন্দালিব রহমান পার্থ এত বয়সে এত ছিল না বলে হয়তো এই প্রশ্নগুলো তিনি করতে পারেন নাই। ভাগ্য ভালো বাংলাদেশের যে তখন আন্দালিব রহমান পার্থ ছিলেন না, নাহলে এই প্রশ্নগুলো করতেন তিনিও। এবং সংবিধান ছুঁড়ে ফেলার কথা মানে আমরা বলি এই কারণে আমরা নাকি স্বাধীনতা বিরোধী। গতকালকে তিনি এই কথা বলেছেন। আপনি তো 1 বছর আগে সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলেছেন, এত দ্রুত ভুলে গেলে হবে? এবং বেগম খালেদা জিয়াও এই কথা বলেছেন। এখন বিএনপি আসছে আমাদেরকে বলতে যে না, বেগম খালেদা জিয়া সংবিধান ছুঁড়ে ফেলতে বলেন নাই, তিনি সংশোধনী ছুঁড়ে ফেলতে বলছেন। আমি নিজ কানে শুনতে পাচ্ছি বেগম খালেদা জিয়া সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলছেন, কিন্তু বিএনপির যারা এই যে এখন যে 72 প্রেমী যে অ্যাক্টিভিস্টরা আছে, 72 প্রেমী যে অ্যাক্টিভিস্ট তৈরি হয়েছে, তারা এখন বলছেন না, সংশোধনী ছুঁড়ে ফেলার কথা বলেছেন তিনি। এটা হচ্ছে বিএনপি হলো 72 সংবিধানের মধ্যে ছোট ভাই। বিএনপি কিন্তু যতই বলুক বাংলাদেশি জাতীয়তাবাদী, বিএনপিও বাঙালি জাতীয়তাবাদী রাজনীতিই করে, নাহলে 72 সংবিধানের জন্য এত প্রেম থাকবে কেন তাদের? এবং এই খেলায় তারা হচ্ছে ছোট খেলোয়াড়। এখন আওয়ামী লীগ নাই, তারা খুব বড় খেলোয়াড়ের একটা ভঙ্গি নেওয়া শুরু করেছে আর কি। তো এই জিনিসটা, এই যে বাংলাদেশের জনগণকে হাইকোর্ট দেখানো, পার্লামেন্ট সভরেন, সালাউদ্দিন ভাই গতকালকে বলেছেন ষোড়শ সংশোধনীর রায়ে আদালত বলেছেন যে পার্লামেন্ট সভরেন না, কিন্তু তিনি গতকালকে খুব দম্ভের সাথে বললেন যে পার্লামেন্ট সভরেন। এই হচ্ছে ওনার আইন সংবিধান সংক্রান্ত বোঝাপড়া। কিন্তু বাংলাদেশে একটা শ্রেণী তৈরি হয়েছে যে এই বোঝাপড়ার পরেও তাকে নিয়ে মেতে থাকা, এটা মানে এটা আসলে ওই সংবিধান বিষয়ক তিনি এক্সপার্ট, এই কারণে কিন্তু মেতে থাকেন না। এটা ক্ষমতার পেছনে দৌড়ায় যারা আসলে তাকে নিয়ে মেতে থাকে, তারা যে তিনি ক্ষমতাবান এবং এই ক্ষমতাবান এখন যা বলবেন সেটাই আমাদেরকে মানতে হবে, এরকম একটা জায়গায় গেছে। তো আমি শেষ কথা যেটা বলতে চাইবো সেটা হচ্ছে যে বিএনপির মানে 2/3 যে ব্যারাম, বাংলাদেশে 2/3 ক্ষমতা থাকলে, আসন থাকলে যে মানে উপসর্গ দেখানো শুরু করে রাজনৈতিক দলগুলো, বিএনপি এখন সেগুলো দেখানো শুরু করেছে। কিন্তু এত আগে শুরু করবে, মানে ক্ষমতায় আসার প্রথম দিন থেকেই, শপথ নেওয়ার সময় থেকেই তারা যে এই 2/3 দম্ভ দেখানো শুরু করেছেন, এটা বিএনপিকে কোথায় নিয়ে যাবে আমি আপনাদেরকে বলে যেতে চাই আজকে। যে এই যে প্রধানমন্ত্রীর নির্বাক জেস্চার পলিটিক্স, তিনি নিজের পানি নিজে খান, হেঁটে হেঁটে যান, অমুককে সালাম দেন, তমুককে সালাম দেন, এটা কিন্তু আপনাদেরকে উদ্ধার করবেন না। এই ম্যাজিক অতি দ্রুত হাওয়াই মিঠাইয়ের মতো শেষ হয়ে যাবে। তারপর আপনারা কি করবেন? এবং এটা বাংলাদেশের গতকালকে একটা ইতিহাস হয়ে থাকলো যে সংবিধান, আইন, গণভোট নিয়ে কথা হয়েছে সংসদে, উপস্থিত থাকা সত্ত্বেও দেশের প্রধানমন্ত্রী একটা শব্দ উচ্চারণ করেন নাই। এবং তিনি উপস্থিত থাকার পরেও স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে সংসদ নেতার পক্ষে আমি এই প্রস্তাব দিলাম। আপনি সংসদ নেতার পক্ষে প্রস্তাব দিবেন কেন? সংসদ নেতার কি মুখে জবান নাই? উনি বলেন না কেন? দাঁড়িয়ে আপনি অন্তত 1 মিনিট এই কথাটা বলেন যে আমরা একটা সংশোধিত কমিটি করব বা সংশোধনী কমিটি করব, এই কথাটুকু প্রধানমন্ত্রী বলতে পারেন না। উনি শুধু হাসেন আর টেবিল চাপড়ান। কি একটা আশ্চর্য ব্যাপার! কোন জায়গায় আসলাম, কোন জমানায় আসলাম জানি না। এই জেস্চার পলিটিক্স, এই নির্বাক চলচ্চিত্র,
একদিকে নির্বাক চলচ্চিত্র, আরেকদিকে অতিকথন। মানে একজন কথা বলছেন 30 মিনিট, আরেকজন নির্বাক চলচ্চিত্র। হ্যাঁ, এই যে এটা আমাদেরকে কোথায় নিয়ে যাবে জানি না। তো বিএনপি যদি এই রাজনীতি করতে চায় এবং যদি মনে করে, ওই আমি আরেকটা প্রোগ্রামে বলেছিলাম যে ওই যে আপনি দেখবেন যে মরুভূমিতে উট পাখি তারা খাওয়ার পরে এক পর্যায়ে মুখ গুজে দেয়, মানে তার মুখটা গুজে দেয় এবং সে ধারণা করে সে যেহেতু কাউকে দেখতে পাচ্ছে না, কেউ তাকে দেখতে পাচ্ছে না। আর বিএনপি যে ভেলকি বাংলাদেশের জনগণকে দেখাতে চাচ্ছে, তাদের ধারণা হচ্ছে যে এটা কেউ বুঝতে পারছে না। কিন্তু কত দ্রুত এটা ব্যাকফায়ার করবে এটা সময়ই বলে দেবে। তখন এই আন্দালিব রহমান পার্থ থাকবে না। এই আন্দালিব রহমান পার্থ কিংবা ওই যে পেছনে বসা জুনায়েদ সাকি, যিনি সংবিধান সংস্কার পরিষদের সবচেয়ে বেশি ক্রেডিট নিতেন বাংলাদেশে, আজকে তিনি ওই যে আন্দালিব রহমান পার্থ যখন বললেন কোথায় পাইছেন এই সংবিধান সংস্কার পরিষদ, পেছনে মুখ থমথম করে বসা হচ্ছে জুনায়েদ সাকি। তো ভাই জুনায়েদ সাকিকে জিজ্ঞেস করেন কোথায় উনি পেয়েছিলেন, উনি তো এটার কৃতিত্ব নেন সবচেয়ে বেশি। এখন অবশ্য মুখে চুপ। তা আশা করেছিলাম কালকে জুনায়েদ সাকিও কথা বলবেন, যেহেতু এটা উনার নাকি ব্রেইন চাইল্ড, যদিও এটা একটা মিথ্যা কথা, উনার ব্রেইন চাইল্ড না। এই সংবিধান সংস্কার পরিষদ নাকি গণসংহতি আন্দোলনের রাজনীতি, এটা নাকি জুনায়েদ সাকির রাজনীতি। তো আপনি কালকে কথা বললেন না কেন? আমাদেরকে নির্বাচনের আগে জুনায়েদ সাকি বলতেন, মানে সাকি ভাই, আমাদের প্রিয় সাকি ভাই, উনি আমাদেরকে বলতেন যে বিএনপির সাথে যে যাবো, আবার তো বের হয়ে আসার একটা রাস্তা তো রাখতে হবে। তো এখন আমি দেখি যে আপনি কোন দিক দিয়ে বের হয়ে আসেন, এটা আমরা দেখবো। প্রতিমন্ত্রী তো হয়ে গেছেন, আমাদেরকে বলছেন যে আসর সবাই একসাথে বিএনপির কাছে যাই, তারপর আবার বের হয়ে আসার একটা রাস্তা আমাদেরকে রাখতে হবে। তো এখন কোনভাবে আপনি যান এই বিএনপির সাথে ছোট ইনু হয়ে কতদিন থাকতে পারেন? মন্ত্রীও তো বানায় নাই, প্রতিমন্ত্রী বানিয়েছে। এই ছোট ইনু হয়ে কয়দিন থাকা যায়? সাকিব হয়তো রাগ করবে এটা শুনলে, কিন্তু এই ছোট ইনু হয়ে, ছোট মেনন হয়ে কতদিন থাকতে পারেন সেটা আমরাও দেখব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।